তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে আর সুবহার ভয় আরও বাড়তে থাকে। তামিম সুবহার মুখের কাছে নিজের মুখ আনতেই সুবহা চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই সুবহার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিমের সেদিকে কোনো ধ্যান নেই। তার রাগের কাছে কোনো কিছুই ম্যাটার করে না। তামিম সুবহার ঠোঁট ছুঁই ছুঁই সামান্য একটু গ্যাপ। আস্তাগফিরুল্লাহ। তামিম হুট করে দাঁড়ায় এবং সুবহার পাশে হেলান দিয়ে বসে। তামিম উঠে দাঁড়াতেই সুবহা একটু একটু করে চোখ খুলে। বিয়ের আগে এত কাছে আসলে গুনাহ হয় সুবহা? সুবহা চোখ বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। একটু আগে তো তামিম নিজেই সুবহাকে জোর করতে যাচ্ছিল, আর এখন এমনভাবে বলছে যেন সুবহা নিজেই তামিমের কাছে এসেছে। যাতে মাতাল তালে ঠিক লোকগুলোর মতো ভয়ঙ্কর লোক মনে হয় না দুনিয়াতে কেউ আছে। এরা নিজের জাতও ঠিক রাখে, আবার ভরসন্ধ্যায় মাতালু হয়। তামিম উঠে সুবহাকে দাঁড় করায় এবং তাকে নিয়ে সোফাতে বসায়। সুবহা মুখ গুমরা করে বসে থাকে। তামিম কিছু বলার আগেই সুবহা খুব শক্তভাবে তামিমের দিকে তাকায়। আপনি অনেক ভয়ঙ্কর তামিম। সুবহার কথা শুনে তামিম হেসে ওঠে আর সুবহার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তামিম নিজের হাতে সুবহার চোখের পানি মুছে দেয়। আমার ভালোবাসা এর থেকেও ভয়ঙ্কর সুবহা। তামিম সুবহার চুল ঠিক করতে করতে বলে, তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। প্রেমিকা হয়েছ তাতেই এই অবস্থা। বউ হইলে কেমনে সামলাবা আমাকে? আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করবেন তামিম? সুবহার কথা তামিমের কান অবধি যেতেই তার মস্তিষ্কের রগগুলো আবার জেগে ওঠে। কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় তামিম। তার চোয়াল এতটাই শক্ত যে সে যে কোনো সময় সুবহাকে গিলে খেতে প্রস্তুত। তামিম উঠে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে। বাড়ি যাও সুবহা। তামিম তার লোক দ্বারা সুবহাকে বাড়ি পাঠিয়ে দেয় আর নিজে চেয়ারে গা এলিয়ে বসে। বেশ অনেকক্ষণ তামিম চুপচাপ বসে থাকে, যতক্ষণ না সুবহাকে বাড়ি পৌঁছে দিয়ে তার লোকেরা তাকে ইনফর্ম করছে। সুবহা বাড়ি যাওয়ার সাথে সাথে তার লোকেরা তাকে জানিয়ে দেয় যে সুবহা সাবধানে বাড়ি পৌঁছে গেছে। তামিম তার চেয়ারে খুব আরাম করে বসে সিগারেট ধরিয়ে ধোঁয়া উড়াতে থাকে। মাহির, জি ভাই। ব্যবস্থা কর। ওকে ভাই। সুবহা বাড়ি আসতেই তার বাবা মা হাজারটি প্রশ্নের তীর ছুঁড়ে দেয় তার দিকে। সুবহা এসবে এখন অভ্যস্ত, কিন্তু মাঝে মাঝে নিজেকে নর্দমার নোংরা কীটের মতো মনে হয় সুবহার। বাবা মা যখন একজন সন্তানকে অন্য চোখে দেখা শুরু করে, তখন তার পুরো পৃথিবীটা কালো অন্ধকারে ভেসে যায়। সুবহা নিজের রুমে এসে দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়ে। এভাবে কি একজন মানুষের জীবন চলে? এমন কি কেউ নেই যে তাকে এমপি তামিম সরকারের হাত থেকে রক্ষা করবে? সুবহার পক্ষে লড়াই করা সহজ নয়। একজন এমপির বিরুদ্ধে লড়াই করলেও প্রধানমন্ত্রীর ছেলের বিরুদ্ধে কিভাবে লড়াই করবে? তামিমের 2 সেকেন্ডও লাগবে না তাকে এবং তার পরিবারকে পৃথিবীর ম্যাপ থেকে গায়েব করতে। আজকাল সততা টাকার ভারী নোটের কাছে চাপা পড়ে যায়। বলা সহজ, প্রতিবাদী হয়ে লড়াই করো, কিন্তু যে দেশের মন্ত্রীর হাত রাঙ্গানো, যে দেশে আপনি প্রতিবাদী হয়ে ঠিক কতদিন বাঁচবেন এটা বলাই বাহুল্য। সুবহা তার পরিবারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করলেও আজকে তার পরিবারের চোখেই সবথেকে বেশি দোষী সে নিজেই। একেই বোধহয় বলে নিজের হাতে বিষ পান করে মরা।
সরকার বাড়ি। কিন্তু তামিম তো অন্য কাউকে পছন্দ করে ঝর্ণা। কিন্তু বিয়ে তো আমাকেই করবে ফুপি। তামিম আমার অবাধ্য ছেলে, ওর যাকে পছন্দ ও বিয়ে করতে পারবে। মা হিসেবে আমি জোর করব না। আর আমার ছেলের খুশিতে কেউ আসলে সেটাও সহ্য করব না। কথাটি বলেই আয়েশা বেগম চলে যান রান্নাঘরে, আর ঝর্ণা বসার ঘরেই বসে থাকে। একটা মেয়ে পারে না এমন কোনো কাজ নেই ফুপি, তাই তামিম ভাইকে বশ করা আমার খুব কঠিন হবে না। ঝর্ণা তামিম সরকারের ফুফাতো বোন। ছোটবেলা থেকেই তামিমের এই বেপরোয়া চলাফেরার দাপটের সাথে সাথে উঠা বসা তার পছন্দ। তাই সে মনে প্রাণে ঠিক করে ফেলেছিল তামিমের বউ হবে। কিন্তু তামিম আশেপাশে আসতেই তার ভয় বেড়ে যেত, কারণ তামিম কথা কম আর খুন বেশি করে। তাও তামিম সরকারের বউ হওয়ার লোভ সে সামলাতে পারে না। তামিম একটি মেয়েকে পছন্দ করে জেনে তার রাগের সীমা বেড়ে যায়। যে করেই হোক তামিমকে তার চাই। রাত 11:30। শুভ্রা তখন তার রুমেই ছিল। হঠাৎ খুব বিশ্রী পোড়া গন্ধ তার নাকে ভেসে আসে। গন্ধের অস্বস্তি খুঁজতে যেতেই শুভ্রা নিজের বাবা মায়ের চিৎকার শুনে নিচে দৌড়ে আসে। নিচে আসতেই আশেপাশের মানুষের আর্তনাদ তার কানে ভেসে আসে। আগুন! শুভ্রা, জলদি বের হ। শুভ্রা তার মা বাবা এবং ভাইয়ের সাথে হন্তদন্ত হয়ে বের হতেই চারপাশে দেখে আঁতকে ওঠে। তাদের বাড়ি ছাড়া আশেপাশের সকল বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানুষগুলো হঠাৎ চুপ হয়ে উল্টো দিকে তাকিয়ে থাকে। শুভ্রা পেছনে তাকাতেই দেখে তামিম তার জিপের সামনে হাত ভাঁজ করে কালো চশমা দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর আশেপাশে তার লোকরা দাঁড়িয়ে আছে। শুভ্রা বাইরে আসা মাত্র তামিম একটি মাইক হাতে নেয়। প্রিয় এলাকাবাসী, যদি প্রিয় থেকে পুরা এলাকাবাসী না হতে চান, তো সুন্দর মতো মঈনুদ্দিন শিকদারের বড় মেয়ে শুভ্রা শিকদারকে বলুন নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হতে। তামিম মাইক নামিয়ে আবার সুন্দর মতো হেলান দিয়ে দাঁড়ায়, আর সকল বাড়ির লোকরা শুভ্রাকে ঘেরাও করে দাঁড়ায় আর কেঁদে কেঁদে তাকে আকুতি মিনতি করতে থাকে। তামিমের এই অমানুষের রূপটি দেখে আজকে ভয় না, বরং ঘৃণার সৃষ্টি হয় শুভ্রার মনে। সাকিব ভাই, উড়াই দে। তামিমের নির্দেশ মতো সাকিব তার বানানো স্পেশাল বোমা নিয়ে সামনে এগুতে থাকে। সাকিবকে সামনে এগুতে দেখে সকলের কান্নার পরিমাণ আরও বেড়ে যায়। তারা শুভ্রাকে অনুরোধ করে আরও গভীরভাবে। এতগুলো মানুষের বুকফাটা আর্তনাদ দেখে শুভ্রা তামিমের দিকে ছুটে যায়। শুভ্রাকে আসতে দেখে তামিম 2 কদম বাড়িয়ে সামনে দাঁড়ায়। আমি আপনাকে বিয়ে করতে চাই তামিম। নিজ ইচ্ছেতে? জি। আমি কি তোমাকে জোর করেছি? না। তামিম নিজের চশমা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে। মুসলমানের এক কথা, নিজ ইচ্ছেতে আমাকে বিয়ে করতে রাজি হইছ, পরে আবার বইল না আমি জোর করছি। তামিমের কথাগুলো শুনে শুভ্রার চোখের পানি গড়িয়ে পড়ে। এতগুলো বাড়ি জ্বালিয়ে মানুষদের কষ্ট দিয়ে, তাদের প্রাণে মারার ভয় দেখিয়ে, নিজের ইচ্ছের বিরুদ্ধে বলানুকে কি নিজ ইচ্ছেই রাজি হওয়া বলে? তামিম এসে শুভ্রার চোখের পানি মুছে দেয় আর হাঁটু গেড়ে বসে। নিজ ইচ্ছায় বিয়ে করবা আমাকে? শুভ্রা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তামিম তার পকেট থেকে একটি ডায়মন্ডের রিং বের করে শুভ্রার হাতে পরিয়ে দেয়। চারপাশে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর মাঝখানে তামিম হাঁটু গেড়ে বসে শুভ্রাকে প্রপোজ করছে। দৃশ্যটি কোনো সিনেমার শুটিংয়ের থেকে কম নয়।
এমপি তামিম সরকার। পর্ব ২৬। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। তামিম রিং পরিয়ে দিয়ে সুবহার সামনে দাঁড়ায়। তারপর একটু নিচু হয়ে সুবহার কপাল বরাবর চুমু দেয়। সুবহা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে। তামিমের প্রতিটি ছোঁয়া তার কাছে বিষাদময় লাগে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুবহার চোখের পানি মুছে দেয় এবং সুবহার দুগাল আলতো করে ধরে। এটা শুধু একটা আংটি ছিল না সুবহা, তুমি তামিম সরকারের আমানত, এটা তার প্রমাণ। বাড়িঘরগুলো পুড়ছে তামিম, আমার মন আরও বেশি পুড়তাছে সুবহা, সেদিকে দেন দাও। তামিমের এমন বাবলেশহীন কথায় সুবহার মুখ আরও শক্ত হয়ে যায়। সে কি আশেপাশের মানুষগুলোর আর্তনাদ শুনতে পারছে না? তার কানে কি অসহায় মানুষগুলোর বুকফাটা চিৎকার পৌঁছে যাচ্ছে না? হঠাৎ করেই ঝুম বৃষ্টির মতো পানি পড়া শুরু করে। বৃষ্টির বর্ষণগুলো খুবই ভারী, কিন্তু বৃষ্টি তো হওয়ার কথা ছিল না। আর না আকাশে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস দিয়েছিল। তাহলে সুবহার তখনই মনে পড়ে তার বাবার বলা কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর কথা। যেভাবে বিমান দ্বারা সোডিয়াম, পটাশিয়াম এবং সালফিউরিক অ্যাসিড মেঘে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে বৃষ্টি করানো হয়। কিন্তু এটা তো আরব আমিরাতে করানো হয়। তাহলে কি বাংলাদেশেও করানো হয়? অবশ্য প্রধানমন্ত্রীর ছেলের কাছে কি এসব অসাধ্য কিছু, যার মাধ্যমে দেশ চলে? তার পাওয়ারে তার ছেলে যে কোনো কিছু ধ্বংস করতে পারবে, এটা বলাই বাহুল্য। সেখানে বৃষ্টি করানো, ফাইটার জেট দিয়ে প্রপোজ করা, পুরো এলাকা জ্বালিয়ে দেওয়া বা পুরো একটি কলেজ উড়িয়ে দেওয়া তো আহামরি কিছু নয়। টাকা কালোকে সাদা, আর সাদাকে কালো বলাতেও পারে। টাকা জিনিসই এমন, টাকার সামনে শুধু জিনিসপত্র বিক্রি হয় না, এখন মানুষ আরও বেশি বিক্রি হয়। সুবহা হা মেলে আকাশের পানে তাকিয়ে থাকে, আর তামিম সুবহার ভিজে যাওয়া মুখের পানে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। অত্যাধিক ফর্সা হওয়ায় কিছুক্ষণ পানিতে থাকায় গোলাপি আভায় পরিণত হয় সুবহার মুখ। সৌন্দর্যের দিক দিয়ে সুবহাকে এক নম্বরে রাখা যায়। তার মুখ দেখলেই যে কেউ ঘায়েল হতে পারে। তামিমও এক নজরেই ঘায়েল হয়ে যায়। তামিম একদিনের ব্যবধানে সুবহার জন্ম থেকে শুরু করে এই অবধি সব কিছুর ইনফরমেশন নেয় এবং মনে মনে প্রতিজ্ঞা করে রেখেছিল, যদি সুবহার কোনো বয়ফ্রেন্ড থাকে তাহলে তাকে দুনিয়া ছাড়া করবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সুবহা সিঙ্গেল ছিল। এই যুগে এসেও আজ অবধি প্রেম না করায় তামিম আরও বেশি আকৃষ্ট হয় সুবহার প্রতি। সেদিন থেকে এই অবধি তামিমের পাগলামো আরও দ্বিগুণ মাত্রায় বাড়তে থাকে সুবহার প্রতি। বৃষ্টির মাত্রা খুব ভারী হতে থাকায় সুবহা ২ কদম পিছিয়ে যায় এবং উল্টো দিক করে বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। সুবহার পা বাড়াতেই তামিম সুবহার বাহু ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। সুবহা ধাক্কা খায় তামিমের বুক বরাবর, আর তামিমের হৃদস্পন্দন আরও বেড়ে যায়। তামিম সুবহার মুখে আসা চুলগুলো সরিয়ে দেয়, আর সুবহার মুখ বরাবর নিজের মুখ নামিয়ে বলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমল চিন্তা আমার। তামিমের এমন রোমান্টিক আন্দাজ খুব কমই দেখতে পাওয়া যায়, কিন্তু আজকে আরশিনগরের বেশিরভাগ মানুষ দেখল তামিমের এমন অপ্রকাশিত দিক। কিন্তু বেশিক্ষণ কেউই তাকিয়ে থাকেনি, বরং উল্টো দিক হয়ে ঘুরে দাঁড়ায়। তামিমের লোকরা তাদের ইশারা করে ঘুরতে, তারাও ঘুরে দাঁড়ায়। তামিমের এমন আচরণ সুবহার মনে আরও ভয় জাগিয়ে দিল। তার পরিবার কি তাকে দেখছে এভাবে?
কেউ যদি তার অবিবাহিত মেয়ের সাথে এমন আচরণ করে সবার সামনে, তাহলে কি তার বাবা মার সামনে সেই মেয়ে মুখ দেখাতে পারে? নিজের লাজ লজ্জা বলেও তো একটি ব্যাপার থাকে। এমন পরিস্থিতি যেন কোনো শত্রুরও না হয়। 3 দিন পর আমার বিয়ে উপলক্ষে সরকারি ছুটি থাকবে, সবাই আইসেন। না, আইসেন না, টিভিতে লাইভ দেখেন। তামিম সরকারের সাথে সুভা শিকদারের বিয়ে। কথাটি বলেই তামিম তার কালো চশমা ঠিক করে নিজের জিপের দিকে যেতে থাকে। সুভাও তার বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আজকের প্রকৃতি যেন সুভাকে তার করুণ পরিণতির ভবিষ্যতের ইঙ্গিত দিল। জিপের কাছাকাছি গিয়ে তামিম আবার পিছনে ফিরে তাকায়। সুভা তখন তার বাড়ির গেটের সামনে এসে পড়েছিল। এই রাতপরি। হঠাৎ তামিমের ডাকে সুভা পিছনে ফিরে তাকায়। না জানি আর কোন জিনিসের জন্য রাজি করাবে তাকে। সুভা মনে সংশয় নিয়েই পেছনে ফিরে তাকায়। ভুলেও রিং খোলার চেষ্টা কইরো না, না হলে হাত কেটে সরকার বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। আসতে যাইতে দেখবা আর তামিম সরকারকে স্মরণ করবা। তামিম থ্রেড দিয়ে সুন্দর মতো চলে যায়। সুভাও দাঁড়ায় না। বাইরে কে কি বলল সেদিকে ওর কোনো ধ্যান নেই। তামিম যে কি করতে পারে সেটা এতদিনে বেশ ভালো মতোই আন্দাজ হয়ে গেছে সুভার। সুভা রিংটার দিকে তাকায়। তাতে ভিতরে খোদাই করে সূক্ষ্ম হাতে এসটি লেখা, মানে তামিম এবং সুভার নামের প্রথম অক্ষর। ডায়মন্ডের এমন কারুকার্য সুভা দেখেনি। তামিমও যেমন আলাদা, তার কাজও তেমন আলাদা। সুভা ভেতরে আসতেই দেখে তার বাবা মা এবং ভাই মুখ গম্ভীর করে বসে আছে। অবশ্য বসে থাকাটাই স্বাভাবিক। সুভার বুক ভারী হয়ে আসে। আজকেও কি তার মা বাবা তাকে ভুল বুঝবে? কিন্তু তারা তো বাইরে ছিল, ভেতরে কখন আসলো? হয়তো মেয়ের এমন করুণ পরিণতি দু চোখে সহ্য হয়নি, তাই ভেতরে চলে এসেছে। সুভা মনে ভয় নিয়েই ভেতরে পা বাড়ায়। সুভা ভেতরে আসতেই তার বাবা ভেতর থেকে গামছা এনে সুভার মাথা মুছে দেয়। সুভা, বাবার ডাকে মুখ তুলে তাকায় সে। উপরে গিয়ে তোর জিনিসপত্র গুছিয়ে নে। কিন্তু বাবা, বাবার উপরে ভরসা নেই? নিজের থেকেও বেশি আছে বাবা। তাহলে যা, ব্যাগ গুছিয়ে নে। আজকে রাত 2টায় তুই আরশিনগর ছেড়ে যাবি। সুভা তার বাবার কথা মতো উপরে চলে যায়, কিন্তু ভয় মনে থেকেই যায়। যেখানে তাকে রাজি করানোর জন্য পুরো এলাকা জ্বালিয়ে দিল, সেখানে সে পালাবে আর প্রধানমন্ত্রীর ছেলে জানবে না? এটা কি সম্ভব? আর পালিয়ে গেলেও তাকে খুঁজতে যে ন্যানোসেকেন্ডও লাগবে না তামিমের, সেটাও সুভার ভালো করেই জানা। কিন্তু আজকে আর বাবাকে নিষেধ করতে পারেনি সুভা। নিষেধ করা মানে তার বাবার উপরে সন্দেহ করা। কোনো মেয়েই নিজের বাবার শক্তির উপরে কোনো সন্দেহ করে না। সুভাও করেনি। সে সুন্দর মতো রাজি হয়ে যায় এবং ব্যাগ গুছিয়ে ফেলে। ভাই, আপনার বিয়া আর পুরো দেশ নিশ্চুপ, এইটা কি মানা যায়? কালামানিকের কথা শুনে সবাই একসাথে ঠিক বলে সহমত প্রকাশ করে। তাহলে কি লাইভে গিয়ে নাগিন ডান্স করব? এইটা আমরাই করমু ভাই, আপনি শুধু রাজি হন। কিসের জন্য? পুরো দেশে আতশবাজি ফাটানোর জন্য। তামিম সিটে গা এলিয়ে বসে। আর কিছুক্ষণ পর পুরো আকাশে আতশবাজি ফুটতে থাকে। খোলা জিপ হওয়ায় পুরো বিষয়টি স্পষ্ট দেখতে পারে সবাই। সবাই হা হয়ে যায়। তারা সারাদিন পাশে থেকেও কিছু টের পেল না। আসলেই তামিম এবং তার কাজগুলো সম্পর্কে জানার কারোর সাধ্য নেই। ভাই, এটা কোনো কথা? ভাই,
একটা কথা কই, বল মাহির। হিরোরা হিরোইনকে চুম্মা দিলে প্রেম হয়, আর আমরা ভিলেনরা দিলে হয় মামলা। বিষয়টা এমন কেন? কারণ সব ভিলেন সাইকো কিংশুক আর তামিম সরকারের মতো হ্যান্ডসাম হয় না। আমার আর প্রেম হলো না। মাহিরের কথা শুনে সাকিব মাহিরের হাত টেনে তার বুকে নেয়। মাহিরও অবাক হয় সাকিবের এমন কাণ্ডে। কিছু শুনতে পারছস? হয়, তোর বুক ধপাস ধপাস করতাছে। নারে শালার ভাই, বুম ফুটাইতাছে। তামিম সহ বাকি 4 জন সাকিবের দিকে তাকায়। আব্বে হালা গাড়ি চালা, সামনে দেখ, না হইলে ভাইয়ের শাদি মুবারকের বদলে আমাগোর চল্লিশা খাইতে লোকজন আইব। সাকিব্বা, তোর মনে বুম ফুটতাছে, বিষয়টা তো হজম করার মতো না রে। কমু না, আমার শরম করে। তুই কি প্রেমে পড়ছিস সাকিব? বিসমিল্লা কইরা পইরা গেছি ভাই। সাকিবের কথা শুনে টাকলা মফিজ খুব জোরে গাড়ির ব্রেক মারে, আর তামিম সহ সবাই সাকিবের দিকে তাকায়। সাকিব ভদ্র ছেলের মতো আকাশের দিকে তাকিয়ে থাকে। ভাইয়ের বিয়ার আতশবাজি, মেলা সুন্দর লাগতাছে। সাকিব সকলের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করলেও কেউ আকাশের দিকে তাকায় না, বরং সাকিবের দিকেই তাকিয়ে থাকে। তারপর সাকিবের পাশে বসা মাহির, কালামানিক, টাকলা মফিজ সাকিবকে উড়াধুরা চর ঘুষি মারতে থাকে। আমার হয়েও দে শালারে। সামনে থাকা পেটমোটা রফিক সবাইকে আরও উস্কে দেয়। শালা, আমাগোর আগে প্রেমে কেমনে পড়লি তুই? তোগুরে নিয়াই তো পড়তে চাইছিলাম, কিন্তু তোরা বিড়ি খাইতে ব্যস্ত ছিলি, তাই আমি একাই পড়ছি। তামিম তার পঞ্চপাণ্ডবের কাণ্ডকারখানা দেখে নিজের কপালে নিজেই চাটি মারে। ভাগ্য করে পেয়েছে এই 5 জন মেন্টাল পিসকে। প্রেমেও যে সকলে মিলে একসাথে পড়া যায়, এটা তামিমের জানা ছিল না। হালা বেইমানি, একা একাই প্রেমে পড়লি। তামিমকে চুপচাপ বসে থাকতে দেখে সকলে একসাথে তার দিকে তাকায়, আর শুকনো ঢুক গিলে। তামিম ভিজা কাপড়ে যে বসে আছে এটা তো তারা ভুলেই গিয়েছিল। তামিম সুন্দর মতো নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা গুটিয়ে উপরে উঠাতে থাকে। তামিমকে নিজের হাতা উপরে উঠাতে দেখে সকলে বুঝে যায়, আজকে কপালে শনি রবি সবই আছে। পালা রে, শালার ভাইরা খাড়া আজকে। সকলে যে যার মতো দৌড় লাগায়, আর তামিম লাঠি দিয়ে তাদের পিছনে তাড়া করে। প্রায় অনেক রাতই তামিমের তাড়া খেয়ে চলে যায় তাদের। আজকেও এর নতুন কিছু না। আতশবাজিগুলো সুবহার চোখেও পড়ে। বারান্দায় থেকে সেও দেখে সব। কিন্তু এই আতশবাজি যেন কোনো কাল হয়ে না দাঁড়ায়, এটাই সুবহার চিন্তা। সুবহার পালানোর বিষয়টি যদি তামিম জানতে পারে, তাহলে তাকেও যে এই আতশবাজির সাথে বেঁধে উড়িয়ে দেবে না, তার কোনো গ্যারান্টি নেই। সুবহা মন শক্ত করে ভেতরে চলে যায়। আজকে রাত 2টোই হবে তার জীবনের নতুন সূচনা। এমপি তামিম সরকার, পর্ব 27, লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। একজন প্রধানমন্ত্রীর ছেলে কখনো সেলিব্রিটিদের থেকে কম হয় না। তাদের প্রতিটি চলাফেরা, কথাবার্তা সকল কিছুই হয় যুবকদের কাছে অনুপ্রেরণা। কিন্তু তামিমের বেলায় বিষয়টি ছিল ভিন্ন। দেশের সকল মানুষ তাকে জননেতা, সাধারণ মানুষের নেতা প্রধানমন্ত্রী তানভীর সরকারের ছেলে কম, কুখ্যাত সন্ত্রাসী এমপি তামিম সরকার নামেই বেশি চিনত। সাধারণত একজন এমপির এত কোনো পাওয়ার থাকে না যে পুরো এলাকা জ্বালিয়ে দিতে পারবে। কিন্তু একজন মন্ত্রীর ছেলে দেশ পুড়িয়ে দিলেও কিছু হয় না। সবাই এটাকে সামান্য অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যায়।
তামিমের বয়সের থেকে তার খুনের সংখ্যা বেশি। এমন কেউ নেই যে তার বিরুদ্ধে মুখ খুলবে। শুভ্রার ছেলেবেলার ভয় ছিল তামিম। আর শ্রীনগরে জন্মের সুবাদে বেশ কয়েকবার তামিমের পোস্টার এবং খোলা জিপ নিয়ে তামিমকে রাস্তা দিয়ে যেতে দেখেছে। তামিমকে শুভ্রা যতবারই দেখত, ঢুক গিলে ফেলত সে সাথে সাথে। কারণ লোকমুখে শোনা আছে তামিমের পাপের কথা। শুভ্রা কখনো ভাবেনি তার ভয়ই তার কাল হবে। সেই 26শে মার্চ তার জীবনের সবথেকে খারাপ অধ্যায় শুরু হবে। শুভ্রা এখনও চিন্তা করে, যদি 26শে মার্চ সে সকালে প্রোগ্রামে না যেত, তাহলে হয়তো তামিমের চোখেই পড়ত না, তার জীবন এমনও হতো না। আর 5টা সাধারণ মানুষের মতোই হতো তার জীবন। তামিম এবং তার পঞ্চপাণ্ডব সোজা সরকার বাড়িতে চলে আসে। সরকার বাড়িতে আসতেই দেখা যায় পুরো সরকার বাড়ি খুব সুন্দর করে সজ্জিত। খানিকটা বিদেশি ধরনের ডেকোরেশন। তামিম বরাবরই খাঁটি দেশি মানুষ। এসব বিদেশি কালচার তার খুব একটা পছন্দ না। তাও বাবার ইচ্ছের বিরুদ্ধে কখনো একটি কথাও বলে না তামিম। তামিমের জিভ ভেতরে ঢুকতেই তার উপরে ফুলবর্ষণ হতে থাকে। তার পঞ্চপাণ্ডব নেমে সোজা নাচতে শুরু করে বাকিদের সাথে। তানভীর সরকার এবং আয়েশা সরকার তামিম আসার কথা শুনে বাইরে চলে আসে। নিজের বাবা মাকে এত খুশি দেখে তামিমের পা দুটো জমে যায়। কি সুন্দর হাসি তার বাবা মায়ের মুখে। আব্বাজান। তানভীর সরকার এবং আয়েশা সরকার দুজনে তামিমের পাশে দাঁড়ায়। তানভীর সরকার সোজা তামিমকে বুকে জড়িয়ে নেয়। আমি অনেক খুশি বাবাজান। সবথেকে বেশি খুশি আজকে আমি। আমার একমাত্র ছেলে বিয়ে করতে যাচ্ছে। তামিম চোখ বন্ধ করে নিঃশ্বাস নেয়। তানভীর সরকারকে খুব কমই এভাবে হাসতে দেখেছে তামিম। তার চোখ হয়তো একটু ঝাপসা হয়ে এসেও আসলো না। কারণ তামিম সরকার কখনো কাঁদে না, সে কাঁদায়। আমি আজকের মতো কখনো খুশি হইনি বাবাজান। আপনার বিয়ে নিয়ে আমার অনেক শখ ছিল। তামিম খুব মনোযোগ সহকারে তার আব্বাজানের কথা শুনে। আহা, কি খুশি লোকটা আজকে। মনে হচ্ছে ঈদের চাঁদ উঠেছে। আর ভোর হলেই ঈদের আনন্দ বয়ে যাবে চারপাশে। আব্বাজান, আপনি খুশি তো? তানভীর সরকার তামিমের দুগালে হাত দিয়ে তার কপালে চুমু খায়। আপনি জন্মের সময়ও এতটা খুশি হয়েছিলাম। আয়েশা সরকার তানভীর সরকারকে সরিয়ে ছেলের সামনে এসে দাঁড়ায়। আমার সোনার মানিক, এত ভিজলি কিভাবে? বিয়ের দিন কি অসুস্থ হয়ে থাকতে চাস? ওই একটু ভিজলাম আর কি আম্মা। বাবা, আমার বৌমারে নিয়ে আসতি সুজা। ওরে দেখার জন্য তো আর তোর সইছে না আমার। আনবো আম্মা, পরশুদিনই আনবো। তামিম চারপাশে ভালো করে তাকিয়ে দেখে পুরো সরকার বাড়ি এতটাই মনোযোগ সহকারে সাজানো হয়েছে যে চোখ সরানো মুশকিল। আব্বাজান, একটা ইচ্ছে ছিল আমার। জি বাবাজান, বলেন। আমি মসজিদে বিয়ে করতে চাই। মাশাআল্লাহ, সে তো ভালো কথা। আব্বাজান, শুধু তার পরিবার আর আমার পরিবার, আর বেশি কাউকে চাই না। তা করা তো সব থেকে ভালো। কিন্তু আমরা আনন্দ করতে পারবো তো সরকার বাড়িতে? তামিম তার বাবার কথা শুনে মাথা নিচু করে হেসে সম্মতি দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখেছেন কর্তা, আমার তামিমের কত পরিবর্তন হয়েছে? আয়েশা সরকারের কথা শুনে তানভীর সরকার বুক ভরে নিঃশ্বাস নেয়। জি গিন্নি, অনেকটাই। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার ছেলে খুন করে আজ বাড়ি ফিরেনি। রাত 1:45। পুরো শিকদার বাড়িতে আজ গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যে শুভ্রাকে তার জন্মভূমি ত্যাগ করতে হবে।
সময় যতটা ঘনিয়ে আসছে, শুভ্রার ভয় ততটা বাড়ছে, সাথে তার হৃদস্পন্দনও। এই কয়দিনে তামিম সম্পর্কে তার ভালো ধারণা হয়েছে। এসবের শেষ পরিণতি কী সেটাও শুভ্রার জানা, কিন্তু শেষ চেষ্টা তো করতেই হবে। শুভ্রা, বাবার ডাকে ধ্যান ভাঙে শুভ্রার। এখনও হাত পা কাঁপছে তার। আয়। শুভ্রার বাবা তার হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু সদর দরজায় তামিমের লোকেরা থাকায় তারা পেছনের দরজায় চলে যায়। তামিম অনেক আগে থেকেই রাতের বেলা গার্ডদের শুভ্রার বাড়ির সামনে পাহারায় রাখত। যেদিন থেকে শুভ্রাকে তামিম প্রথম দেখেছিল, তার পরের দিন থেকেই তামিম এই ব্যবস্থা করে রাখে। শুভ্রার বাবা শুভ্রাকে পেছনের দরজা দিয়ে বের করে দেয় এবং নিজেরাও এক এক করে বের হয়। তাদের বাড়ি থেকে একটু দূরে একটি কালো রঙের বড় গাড়ি দাঁড়ানো ছিল। শুভ্রাসহ তার পরিবার গাড়িতে খুবই বিচক্ষণতার সাথে উঠে বসে। শুভ্রার ধ্যান এখনও সেই তামিমের পরবর্তী পদক্ষেপের উপরে, কারণ শুভ্রা জানে তামিম জানলে ঠিক কী কী হবে। একদিকে পুরো আকাশে আতশবাজি ফুটছিল, অপরদিকে তামিমের প্রেয়সী তার থেকে দূরে সরে যাচ্ছিল। আজকের আকাশটা যেন আরশিনগরে বয়ে আসা নতুন বিপদের ইঙ্গিত দিচ্ছিল। সরকার বাড়ি। টিভির বড় স্ক্রিনে শুভ্রা আর তামিমের ছবি ছেড়ে দিয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে তামিম। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। খুব কম সময় এমন যায় যখন তামিম নিজের বাড়িতে বসে এসব ছাইপাশ খায়। তামিম যেদিন নেশা করে বা খুব বেশি ঘুরে থাকে সেদিন সে বাড়ি ফিরে না। নিজের বাবা মায়ের সামনে তামিম কখনো মাতাল হয়ে ফিরেনি, আর না উচ্চ আওয়াজে কথা বলেছে। হাজারটা খারাপ দিক থাকলেও নিজের বাবা মায়ের সামনে তামিম ভুলেও কোনো দিন বেয়াদবি করেনি। কিন্তু আজকে তামিম ড্রিঙ্কস করছে। না, এটা কষ্টের নয়, বরং সুখের। হঠাৎ এক পর্যায়ে গ্লাসটি টি টেবিলে রেখে তামিম টিভির স্ক্রিনের সামনে দাঁড়ায় আর শুভ্রার ছবি বরাবর চুমু দেয়। মিলন হবে কত দিনে, আমার মনের মানুষ এলো শনে। তামিম স্ক্রিনে শুভ্রার ছবিটি ধরতে থাকে। আহা, কি নিদারুণ চাওয়া তার। পৃথিবীতে খুব কমই মানুষ আছে যাদের কেউ মন থেকে চায়, যাদের জন্য সব কিছু উলটপালট করে দিতে পারে। শুভ্রাও সেই সৌভাগ্যবানদের মধ্যে পড়ে। তামিম তাকে ঠিক কতটা চায় সেটা তামিম নিজেও জানে না। সারা রাস্তা শুভ্রা একদৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে। আরশিনগরের রাস্তা যতটা ছেড়ে যাচ্ছে, ততটাই শুভ্রার বুক ভারী হয়ে আসছে। শুধু একটাই চিন্তা শুভ্রার মাথায়, তামিম জানলে কি হবে। শুভ্রার চিন্তার মাঝেই তার ফোন একটু কেঁপে ওঠে। ভাইব্রেট করার ফলে কেউ টের পায়নি তার ফোনের নোটিফিকেশন। শুভ্রা পাশে তাকিয়ে দেখে তার মা ঘুমিয়ে আছে, সাথে তার বাবাও ঝিমুচ্ছে। আর ভাই, সে তো অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। শুভ্রা একটু একটু করে ফোন অন করে দেখে। কবে আমার বউ হবা শুভ্রা? আর তো দেরি সয় না। তামিমের এই এক লাইন টেক্সটেই শুভ্রার চিন্তা আকাশ পরিমাণ বেড়ে যায়। তামিম তাকে ছাড়বে না, আর সে তামিমের সাথে থাকতে চায় না। পরিস্থিতি যে তাকে কোথায় নিয়ে যাচ্ছে সে নিজেও জানে না। ঠিক ভোরবেলা শুভ্রাদের গাড়ি থামে একটু গহীন জঙ্গলের ভেতরে। এটা চিটাগং নাকি অন্য কোথাও, শুভ্রা ঠিক বুঝতে পারে না। একটি রিসোর্টে এসে গাড়ি থামে শুভ্রাদের। ঘুম ঘুম চোখ নিয়ে শুভ্রার পরিবার গাড়ি থেকে নামে, কিন্তু শুভ্রা এক ফোঁটাও ঘুমায়নি। তার চোখের ঘুম গায়েব হয়ে গেছে। শুভ্রা নামতেই কিছু লোক এসে ফুলের মালা দিয়ে তাদের বরণ করে। শুভ্রা ঠিক বুঝতে পারে না এখানে হচ্ছেটা কি। তামিমের ভয় তার মনে এতটাই জেঁকে বসেছিল যে
তেমন কোনো কিছু খেয়াল করে না সে। পরিবারের সাথে ভেতরে চলে যায়। ভেতরে যেতেই কিছু মেয়ে আসে তার সামনে। বাহ, কি মিষ্টি আমার ভাবি। একটি অপরিচিত মেয়ের মুখে ভাবি ডাক শুনে বেশ অবাক হয় শুভ্রা। সে তার মায়ের দিকে তাকায়। আঙ্কেল, ওকে আমরা নিয়ে যাই। দুপুরের মধ্যে রেডি করতে হবে। কি রেডি করবেন আপনারা আমাকে? উমা, বিয়ের কনেকে সুন্দর করে রেডি করব না? কার বিয়ে? কেন, তোমার আর আকাশ ভাইয়ার? সরকার বাড়িতে আয়োজনের ধুম পড়েছে। তামিম সরকারের বিয়ে বলে কথা। আয়োজনের কি শেষ আছে? তানভীর সরকার খুব সকালবেলা ঘুম থেকে উঠে আর সকল কিছু নিজেই দেখছে। এত লোক থাকার পরও তানভীর সরকার নিজেই সব করছে। আয়েশা সরকারও লেগে আছে কাজে। ছেলের বিয়ে নিয়ে তার আহ্লাদের শেষ নেই। ছেলের বউয়ের জন্য 100 ভরি গহনা হয়তো আনিয়েছেন উনি। যদিও এত কিছু শুভ্রাকে পড়াবে না, তাও আহ্লাদের তো শেষ নেই। সবাই যখন যে যার মতো কাজে ব্যস্ত, ঠিক তখনই তামিম হন্তদন্ত হয়ে নিচে নামে। তামিম নামতে নামতে তার পঞ্চপাণ্ডবও কোথা থেকে যেন এসে হাজির হয়। এই সাকিব, এই লন ভাই। তামিম সাকিবকে ডাকা মাত্রই সে তামিমের গোল্ডেন চাপাতিটি তার দিকে ছুঁড়ে মারে। তামিম সেটা ক্যাচ করে হাঁটতে থাকে। তানভীর সরকার নিচেই দাঁড়িয়েছিল। তামিম নিচে নেমে তানভীর সরকারের সামনে দাঁড়ায়। চিন্তা কইরেন না আব্বা, আমি বউ নিয়া আসতাছি। এমপি তামিম সরকার। পর্ব 28। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। দেখ শুভ্রা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। বিয়ের কথা বললে না কেন বাবা? মঈনুদ্দিন শুভ্রার প্রশ্নের কোনো উত্তর দেয় না। রেডি হয়ে নে, 11টায় কাজে আসবে। শুভ্রাকে রেডি হতে বলে মঈনুদ্দিন চলে যায় তার রুম থেকে। আর শুভ্রা চুপচাপ বসে থাকে। একদৃষ্টিতে তাকিয়ে থাকে তার বাবার চলে যাওয়ার দিকে। একটু আগে, কে আকাশ চৌধুরী? আমি। ভিড় ঠেলে কিছু মানুষ সামনে এসে দাঁড়ায় শুভ্রার। তার মধ্যে সাদা স্যুট পরিহিত একটা লোক শুভ্রার সামনে এসে দাঁড়াতেই তার চোখ বড় বড় হয়ে যায়। কেমন আছো শুভ্রা? আপনি তো? আমি আকাশ চৌধুরী, সালমান হকের বোনের ছেলে, যাকে তোমার তথাকথিত প্রেমিক তানভীর সরকার পরপারে পাঠিয়েছিল। আকাশের কথাগুলো শুভ্রার কানে আসতেই বিষের মতো লাগে। এটা তো সত্যি, সালমান হককে তামিম মেরেছিল। আর আকাশ চৌধুরী যে সালমান হকের সাথে রাজনীতি করত, এটাও দেশের কারোর অজানা নয়। তার থেকে বড় কথা, আকাশ চৌধুরী আর তামিম সরকার একজন আরেকজনের শত্রু, এটাও জানা আছে শুভ্রার। টিভিতে একবার দেখেছিল শুভ্রা, আকাশ চৌধুরীকে কুকুরের মতো গলায় দড়ি দিয়ে ঘুরিয়েছিল তামিম। কিন্তু কেন সেটা জানার আগ্রহ ছিল না তার। আজকে সরাসরি আকাশ চৌধুরীকে সামনাসামনি দেখে সেই পুরনো কথা মনে পড়ে গেল শুভ্রার। আমি জানি তুমি তামিমকে পছন্দ করো না, আর তুমি যদি আমার বউ হও তাহলে তামিম তোমাকে পছন্দ করবে না। এভাবেই তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে। শুভ্রা কিছু বলতে যাবে, তার আগেই মঈনুদ্দিন কথা কেড়ে নিয়ে কুশল বিনিময় করে আর শুভ্রাকে নিয়ে যায় অন্য রুমে। শুভ্রা উঠে আয়নার সামনে দাঁড়ায়, তারপর নিজের হাতের দিকে তাকায়। তামিমের দেওয়া আঘাত এখনও স্পষ্ট, পুরা জায়গাটাও দগদগ করছে। তামিমের এত পাপ খোলা বইয়ের মতো পড়ে আছে শুভ্রার সামনে। আজকে তামিমের বলা একটি কথা শুভ্রার বারবার মনে পড়ছে। আমারে ঠকাইও না শুভ্রা। প্রতিবার দেখা করতে আসলে যাওয়ার সময় তামিম শুভ্রাকে এই এক কথাই বলতো। তামিমের কথা যেন শুভ্রার কানে বাজতে থাকে। আমারে ঠকাইও না শুভ্রা।
আমারে ঠকায়ো না সুভা, আমারে ঠকায়ো না সুভা। সুভা নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আমি ঠকাইনি তামিম, আমি ঠকাইনি। সুভা একটু জোরে কথাগুলো নিজের আনমনেই বলে ওঠে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। কিছুক্ষণ পর সুভা স্বাভাবিক হয়ে নিজের চোখ খুলতে থাকে। সুভা কান্নায় ভেঙে পড়ে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না তার কান্না। তার আগে কিছু মেয়ে তার রুমে প্রবেশ করে, হাতে তাদের ডালাভর্তি জিনিস। তারা ভেতরে আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে। বাহ, কি সুন্দর হয়েছে আকাশ ভাইয়ের বউটা, একদম পরী। একজন মেয়ে এসে সুভার কানের লতিতে চোখ থেকে কাজল নিয়ে লাগিয়ে দেয়। সুভা বুঝতে পারে এটা আকাশের বোন। সুভাকে তারা সাজাতে থাকে। খুব সুন্দর করে যত্ন সহকারে সাজানো হয় সুভাকে। লাল লেহেঙ্গায় একদম আকাশ থেকে নেমে আসা পরীর থেকে কম লাগছিল না সুভাকে। তামিম যদি জানতে পারে কাউকে আস্ত রাখবে না আকাশ। তোর কি মনে হয় আকাশ চৌধুরী এত কাঁচা কাজ করে? এই জঙ্গলের ভেতরে তামিম আসতে আসতে ওর প্রাণভোমরার সাথে আমাদের 16 জনের বাসর হয়েও যাবে। খুব উচ্চস্বরে বেশি উঠে বন্ধ ঘরটায় হাসির আওয়াজ। মনে হচ্ছে কতগুলো হিংস্র প্রাণী তাদের খাবার পেয়েছে বহুদিন পর। যাই বল, মেয়ে কিন্তু একের মাল, একদম খাসা। তামিমের চয়েস আছে। হু, চয়েস থাকলে কি হবে, কাম তো সারবো আমরা। বেচারি বুঝতেও পারল না তাকে বেস্ট সেল গার্ল বানাবো আমি। আবার উচ্চস্বরে হেসে উঠে সবাই। বাইরে থেকে একজন সার্ভেন্ট এসে জানায় কাজী চলে এসেছে। কাজী আসার কথা শুনে সবার মনে শয়তানি জেগে ওঠে। একটু পরই তামিমের ইজ্জত শেষ করবে তারা। প্রায় অনেক দিনের প্ল্যান ছিল তাদের এটা। সরাসরি তামিমের সাথে লেগে পারবে না, তাই তার দুর্বল জায়গায় আঘাত করেছে তারা। সময় 11:23। বিয়ের তোড়জোড় শুরু। কাজী এবং সুভার পরিবার খোলা জায়গায় বসে থাকে। মোটামুটি সজ্জিত। জঙ্গলের ভিতরে হওয়ায় খোলা জায়গা বেশ। সেখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। সবাই মোটামুটি গুছিয়ে বসার পর সুভাকে আনা হয় বাইরে। সুভাকে এত সুন্দর লাগছিল, তাকে দেখে চোখ সরানো মুশকিল। সুভাকে নিয়ে কিছু মেয়ে বরের মুখোমুখি বসায়। সুভা বসতেই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। সব কিছু এত তাড়াতাড়ি আর এত কম সময়ের মধ্যে হয় যে সুভা ঠিক তাল সামলাতে পারে না। আসলে তার কি করা উচিত? তামিমকে সুভা ভালোবাসে, বিষয়টা এমন নয়, আর না তার সাথে থাকতে চায়। কিন্তু সুভা নিজের মনের এই বেকুলতা আর এত ভারী ভাবের অর্থ বুঝতে পারে না। কিসের এত বেকুলতা তার, আর কিসের এত উদাসীনতা? আকাশ চৌধুরীর সাথে সুভা শিকদারের কাজী বিয়ে পড়ানো শুরু করে দেয়। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু এখন সুভা এবং আকাশ। হঠাৎ উপর থেকে হেলিকপ্টারের আওয়াজ ভেসে আসে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়াজটা বেশ স্পষ্ট হয়ে যায়। 6 থেকে 7টা হেলিকপ্টার পরপর খোলা জায়গায় নামানো হয়। আশ্চর্যের বিষয় হলো হেলিকপ্টারগুলো ল্যান্ড করার সাথে সাথে সকলের মুখের নকশার পরিবর্তন হয়ে যায়। শুকনো ঢুক গিলল সুভা। বউ আমার, বিয়া করবি তুই, মজাই মজা। তামিম তার সিগনেচার গোল্ডেন চাপাতি এক হাতে আর আরেক হাতে সিগার টানতে টানতে সামনে আসতে থাকে। আর চোখে চিরচেনা সেই কালো চশমা। ঠিক বোঝা যাচ্ছিল না তার চোখের রাগটা ঠিক কতটা গভীর। তামিম আসতেই সবাই দাঁড়িয়ে পড়ে। তার সাথে সাথে বেশ কয়েকটা গাড়িও প্রবেশ করে। কালো পোশাক পরিহিত লোকগুলো সকলকে ঘিরে দাঁড়িয়ে পড়ে। তামিম সোজা হেঁটে সুভার সামনে আসতে থাকে। এদিকে সুভার প্রাণ যাই যাই অবস্থা।
তামিমকে সুবহার সামনে আসতে দেখে সুবহার মা এসে সুবহার সামনে দাঁড়ায়। তামিম সোজা সুবহার সামনে এসে দাঁড়ায়। সামনে আসো। সুবহা তার মায়ের কাঁধ পেছন থেকে শক্ত করে ধরে আর কাঁপতে থাকে। সুবহার মাও ডাল হয়ে দাঁড়ায় সুবহার সামনে। তামিম একটু মাথা বাঁকিয়ে সুবহাকে দেখে। বাহ, কি সুন্দর করে সেজেছে আমার রাতপরী, কিন্তু আমার জন্য না। তামিম পেছন থেকে সুবহার হাত ধরে খুব জোরে টান দিয়ে তাকে ঘুরিয়ে তার সামনে আনে। তামিম যা চায় তা নিচ থেকে আসে, আর না হয় ছিনিয়ে নেয়। সুবহাকে সামনে ঘুরিয়ে আনতে আনতে কথাগুলো বলতে থাকে তামিম। তামিম সুবহার হাত এত জোরে ধরে ঘুরিয়েছিল, সুবহা সোজা তামিমের বুকে এসে পড়ে। যেখানে তোকে বাইরে বের হতেই দেই না, সেখানে অন্যের জন্য বউ সেজে নিলি। তামিম দাঁতে দাঁত পিষতে পিষতে কথাগুলো বলতে থাকে। বিয়ে হয়ে গেছে তামিম, সুবহার হাত ছেড়ে দে। এমপি তামিম সরকার। পর্ব 29। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। বিয়ে হয়ে গেছে তামিম, সুবহার হাত ছেড়ে দে। আকাশের কথা শুনে কিছুক্ষণের জন্য নীরব হয়ে যায় তামিম। ওই যে কথাই আছে, ঘূর্ণিঝড় আসার আগে প্রকৃতি তার নীরবতা দিয়ে আগাম বার্তা প্রকাশ করে। আজকের প্রকৃতিও যেন সেই আগাম বার্তা প্রকাশ করল। ঝড় আসতে চলেছে, মহাপ্রলয় হতে চলেছে। এই ঝড়ের তাণ্ডবে যে কি কি লণ্ডভণ্ড হতে যাচ্ছে, তার আগাম পূর্বাভাস আন্দাজ করা গেলেও তেমন এর ক্ষয়ক্ষতি সম্পর্কে আন্দাজ করা গেল না। যেখানে 17 বছর বয়স থেকে তামিম মৃত্যুর খেলায় মেতে আছে, সেখানে তাকে ঠকিয়ে আরেকজনকে বিয়ে করার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে সেটা বলাই বাহুল্য। বিয়ে হয়ে গেছে। তামিম খুব শক্ত করে চোখ রাঙিয়ে সুবহার বাহু চেপে ধরে। সুবহা তামিমকে কিছু একটা বলতে চায়। তুই কবুল বলছস ওকে? তামিম খুব বাড়ি কণ্ঠে সুবহাকে জিজ্ঞেস করে। সুবহা এক পা করে নিজে পেছনে যেতে থাকে, আর তামিম এক পা করে সামনের দিকে এগুতে থাকে। তামিমকে এগুতে দেখে সুবহার নিঃশ্বাস আরও ভারী হয়ে যায়। আজকে যে তার জীবনের শেষ দিন, এইটা সুবহা তামিমের হিংস্র লাল চোখজোড়া দেখে বুঝতে পারে। বান্দির বাচ্চা, তুই কেমনে বিয়ে করলি? খুব জোরে হিংস্র সিংহের মতো গর্জে ওঠে তামিম। উপস্থিত সকলে ভয়ে জড়োসড়ো হয়ে যায়। শুকনো ঢুক গিলল আকাশও। কিন্তু আকাশ এটা ধারণা করেছিল সুবহার বিয়ের কথা শুনে তামিম তার শখের নারীকে নিজের হাতে পরপারে পাঠাবে, আর সারা জীবন কষ্ট ভোগ করবে, যেটা দেখে আকাশের কলিজা ঠান্ডা হয়ে যাবে। তুই কেমনে আরেকজন রে বিয়া করলি সুবহা? কেমনে করলি বিয়া? তামিম সুবহার হাত ধরে খুব জোরে মাটিতে ফেলে দেয়। আমার স্ত্রীকে ছেড়ে দে তামিম। মানুষের বিপদ যখন ঘনিয়ে আসে, তখন পদে পদে ভুল হতে থাকে। আকাশের সাথেও মনে হয় তাই হলো। সে বারবার ইচ্ছে করে আমার স্ত্রী বলে তামিমের ভেতরের ঘুমন্ত পশুটাকে জাগিয়ে তুলছে। মাটিতে পড়ে থাকা সুবহা তামিমের দিকে ফিরে কিছু বলতে যাবে, তার আগেই তামিম পরপর দুটো গুলি চালায় সুবহার বুকে। বিন্দুমাত্র হাত কাঁপে না তামিমের। তোরে বারবার বলছিলাম, আমারে ঠকাইস না, সেই ঠকালি। তামিম আঘাতপ্রাপ্ত বাঘের মতো গর্জে ওঠে। তার হুঙ্কারে যেন কেঁপে ওঠে চারপাশ। তামিম সরকার যতবার খেপেছে, ততবার কারোর না কারোর জীবনের শেষ দিন এসেছে। সুবহাকে গুলি করার সাথে সাথে তার বাবা মা ছুটে আসতে থাকে, কিন্তু পারে না। তামিম তাদের সামনেও গুলি চালায়, আর বড় বড় চোখ করে তাকায় তাদের দিকে। কিন্তু সন্তানের বিপদে বাবা মাকে পৃথিবীর কোনো শক্তিই আটকাতে পারে না। সুবহার মা বাবা আবার ছুটে আসতে থাকে, কিন্তু তার আগেই তামিমের লোকেরা তাদের ঘেরাও করে।
শুভ্রার বাবা থেমে গেলেও শুভ্রার মায়ের আর্তনাদ থেমে থাকে না। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে বেহুশ হয়ে যায় শুভ্রার মা। আর জীবন্ত মূর্তির মতো দাঁড়িয়ে থাকে শুভ্রার বাবা। যেখানে নিজের মেয়েকে বাঁচানোর জন্য তাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে নিজের চোখেই মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখছে। এমন করুণ দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া বোধহয় ভালো ছিল তার জন্য। এই বেঈমান নারীর মৃত্যু আজকে স্বচক্ষে দেখব আমি। তামিমের প্রতিটি কথার আঘাত গুলির আঘাতের চাইতেও বেশি মনে হলো শুভ্রার কাছে। আজকে হয়তো তার জীবনের শেষ দিন হতে চলেছে। শুভ্রা হাত উপরে উঠিয়ে তামিমকে ডাকতে যাওয়ার আগেই আবার মাটিতে লুটিয়ে পড়ে তার হাত। উপস্থিত সকলে ভয় পেলেও আকাশ চৌধুরীর মুখে ভয়ের কোনো চিহ্ন দেখা গেল না। বরং তামিমের এমন অবস্থা দেখে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। আমার বউকে ছেড়ে দে তামিম। আকাশের মুখে আমার বউ কথাটি শুনে তামিমের ঘাড়ের রগটা যেন বেঁকে বসে। সে খুব হিংস্রভাবে তাকায় আকাশের দিকে। তোর বউ? ও হে, ও তো এখন তোর বউ। আমার বউ না হয়ে ও তোর বউ হয়ে মরতাছে। না, ভারী অন্যায়। তামিম সরকারের প্রেস্টিজে লাগলো। তামিম তার হাতে থাকা রিভলভারটি দিয়ে আকাশের পায়ে শুট করে দেয়। তামিম যে শুভ্রাকে ছেড়ে তাকে গুলি করবে, এটা কল্পনাও করতে পারেনি আকাশ। তামিমকে নিচু করতে যেও পারল না সে, বরং খাল কেটে কুমিরের কাছে ধরা দিল। তামিম নিজের পাঞ্জাবির হাতা উপরে উঠাতে উঠাতে আকাশের দিকে আসে। মাহির, ইলন ভাই। মাহির একটি শক্ত চেলা কাঠের লম্বা টুকরো তামিমের দিকে ক্যাচ দেয়। তামিম সেই কাঠের টুকরোটি নিয়ে আকাশকে বেধড়ক পেটাতে থাকে। শুভ্রা নিজের বুকে হাত দিয়ে তখনও সবটা স্পষ্ট শুনতে পায়। মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকে, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউ নেই। তামিম নিজের মতো করে আকাশকে আকাশে পাঠাতে ব্যস্ত। এক পর্যায়ে তামিম আকাশের পা ধরে তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে শুভ্রার দিকে। তালাক দে। আকাশ হাঁপাতে থাকে। কুত্তার বাচ্চা, তালাক দে। তুই এখনই তালাক দিবি ওরে। কথা বলার মতো অবস্থায় ছিল না আকাশ। পায়ে গুলি আর তামিমের হিংস্রের মতো ঝাঁপিয়ে পড়ার পর আকাশের প্রাণ যে উড়ে এতক্ষণে আকাশে পৌঁছে যায়নি, এটাই তার ভাগ্য ছিল হয়তো। তামিম, বিয়ে। আকাশকে বাড়তি কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার পেট বরাবর জুড়ে লাথি দেয় তামিম। চাপাতি দে সাকিব। সাকিব তামিমের হাতে চাপাতি দিতেই আকাশ খুব জোরে জোরে 3 তালাক দেয় শুভ্রাকে। এই কাজী, তালাক হইছে? কাজী ভয়ে কাঁপতে কাঁপতে মাথা নাড়ে। অর্থাৎ হয়নি। সব কিছুরই একটি নিয়ম আছে। তামিম নিজেই নিজের মাথায় হাত দিয়ে খুব জোরে চিৎকার করে শুভ্রার নাম নিয়ে ডাকতে থাকে। তুই কেমনে ওরে কবুল বললি শুভ্রা? তামিমের চিৎকার ঠিকমতো কানে আসলো না শুভ্রার। চোখ দুটো ঝাপসা হয়ে আসলো তার। শুভ্রা বারবার তামিমকে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু তামিম আজকে মেতেছে মরণ নেশায়। শুভ্রার মৃত্যু যন্ত্রণায় ছটফট করা করুণ দৃশ্য তামিমের চোখে পড়ে না। সাকিব, ডিভোর্স পেপার নিয়ে আয়। তামিমের কথা মতো সাকিব হেলিকপ্টার নিয়ে উড়ে যায়। আর তামিম খুব হিংস্রভাবে তাকায় শুভ্রার দিকে। এক পর্যায়ে তামিম নিচে শুভ্রার পাশে মাটিতে বসে পড়ে। আমি জীবনে কোনো মাইয়ার দিকে তাকাই নাই, তোর দিকে তাকাইছিলাম, মন ভরে তাকাইছিলাম। তোকে কখনো খারাপ নজরে দেখি নাই। সব সময় বউ করে আনবো বলে নিজের অনুভূতিগুলো দাবাই রাখছিলাম। আর তুই? তামিম গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকা শুভ্রার গাল খুব শক্ত করে চেপে ধরে। তো চুপ। তোর মতো বান্দির বাচ্চার মুখে আমার নাম শুনলে বমি আসে। শুভ্রা চোখ বন্ধ করে ফেলে তার, আর খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে।
হয়তো একটু পরেই তার দম ফুরিয়ে যাবে। এই চোখ খোল বান্দির বাচ্চা, চোখ খোল। তুই অন্য কারোর হয়ে মরতে পারস না, চোখ খোল। তামিম সুবহার দুগালে জুড়ে জুড়ে থাপড়াতে থাকে। গালে থাপ্পড় পড়ার সাথে সাথে সুবহা চোখ মেলে তাকায় আর জুড়ে জুড়ে নিঃশ্বাস নিতে থাকে। তুই অন্য কারোর হয়ে মরতে পারস না সুবহা, এই অধিকার তোর নাই। কিছুক্ষণের মধ্যে সাকিব পেপার নিয়ে হাজির হয় আর তামিমের সামনে ধরে। তামিম পেপার নিয়েই সুবহার সামনে ধরে। এই সাইন কর বান্দির বাচ্চা। তামিম জোর করে সুবহার হাতে কলম ধরিয়ে দেয়। শরীর অসাড় হয়ে আসার ফলে সুবহা কলমটি ধরতে পারে না। বাহ, নতুন স্বামীর জন্য এত পীড়িত তোর, কলম ফেলে দিলি? তামিম সুবহার হাত ধরে তাকে কুলে নিয়ে 2 হাত শক্ত করে ধরে সাইন করিয়ে নেয়। তারপর আকাশকে দিয়েও সাইন করায়। তারপর সুবহাকে কাঁধে তুলে সামনে যেতে থাকে। সাকিব, আকাশকে আকাশে পাঠা।